হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে সিডিপি পেপার 2 ক্লাস 4। যদি আপনি প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, প্লেলিস্টের আপনি দেখে নেবেন। প্লেলিস্ট থেকে একটি সিকোয়েন্সে দেখে যাবেন, তাহলে আপনার জন্য বুঝতে একটি সুবিধা হবে, কারণ আমি বেসিক কোয়েশন থেকে ক্লাস শুরু করেছি। যদি যে কোনো একটি ক্লাস দেখেন তাহলে আপনার বুঝতে একটু অসুবিধা লাগবে, তাই আপনি প্রথম থেকে ক্লাস থেকে আসবেন, তাহলে আপনার জন্য বেনিফিট হবে। যদি আপনি সিডিপির কমপ্লিট থিওরি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। যদি আপনি বাংলা পেডাগোজির প্রিপারেশন করেছেন, এই চ্যানেলের মধ্যে বাংলা প্রিপারেশন করতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। 2018 থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটি কোয়েশন ডিসকাস করা হবে, প্রত্যেকটি কোয়েশনের ডিটেল অনুসারে ডিসকাস করা হবে, আপনি দেখে নিতে পারেন প্লেলিস্টের মধ্যে থেকে। সো আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, দি ডাইরেকশন অ্যান্ড সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট আর সিমিলার every child, but each child develops at her own rate. Which principle of child development does this illustrate? একটা বাচ্চার যে ডাইরেকশন আর সিকোয়েন্স আছে যে ডেভেলপমেন্টের, সেটা প্রত্যেকের সেম থাকে, কিন্তু রেটটা ডিফারেন্ট থাকে। ডাইরেকশন বলতে যে প্রিন্সিপাল অফ ডাইরেকশন আছে সেফিলোকোডাল, প্রক্সিমোডিস্টাল। সেফিলোকোডাল হচ্ছে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হেড থেকে টোয়ের দিকে যাবে, মানে পা হইতে মাথা পর্যন্ত যেটা ডেভেলপ থাকবে সেটা হবে সেফিলোকোডাল। প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল সেটা, যেটা একটা বাচ্চার সেন্টার থাকবে, যে কোনো একটা সেন্টার থাকবে, সেন্টার থেকে তার ডেভেলপড হবে। যেমন প্রথমে তার বুকের যে হাড্ডি যেটা আছে সেটা ডেভেলপড হবে, তারপরে ধীরে ধীরে যাবে তার কাঁধের দিকে, তারপরে কোনোর দিকে, তারপরে আঙ্গুলের দিকে। এইভাবে যে ডেভেলপমেন্টটা হবে সেটা হবে প্রক্সিমোডিস্টাল। এটা থেকে অনেক কোয়েশন আসে যে সেফিলোকোডাল আর প্রক্সিমোডিস্টাল এটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ে, প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যে। তারপরে যে সিকোয়েন্স অফ ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স আছে, সবার প্রথম হচ্ছে ইনফেন্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স। যে এই যে সিকোয়েন্স আর ডাইরেকশনটা প্রত্যেকের সেম থাকে, কিন্তু প্রত্যেকের রেটটা ডিফারেন্ট থাকে। রেট বলতে যে একটা বাচ্চা যদি 3 মাসের মধ্যে পেট দিয়ে চলা শিখে আর একটা বাচ্চা 2 মাসের মধ্যে চলা শিখে যেতে পারে, এটা মানে এক একের মধ্যে এক এক রকমের হবে। এটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ছে? ডিসকন্টিনিউটি। এটা ডিসকন্টিনিউটি নয়, লিনিয়ার নয়। ডেভেলপমেন্ট সবসময় স্পাইরাল থাকবে, এইভাবে স্পাইরাল থাকবে, কখনো বাড়বে কখনো কমবে, এইভাবে থাকে। লার্নিংও ঠিক স্পাইরাল থাকে। লিনিয়ার কোনো জিনিস লিনিয়ার নেই, লিনিয়ার মানে একদম সোজা, লিনিয়ার কখনো হবে না। ইউনিফর্মিটি মানে সিঙ্গেল মনে করেন, কিন্তু ডেভেলপমেন্ট সিঙ্গেল নয়, ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইরেকশনাল, এটাও নয়। ইন্ডিভিজুয়ালিটি মানে ইন্ডিভিজুয়াল, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ছে যে এক এক বাচ্চা এক এক রকমের হতে পারে। আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, যে একটা বাচ্চা 3 মাসের মধ্যে কথা বলা শিখে যেতে পারে, আর একটা বাচ্চা 6 মাসের মধ্যে শিখতে পারে। এটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। অপশন ডিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 2, assertion and reasoning. It is difficult to make generalized claims about children and childhood because there is much multiplicity. এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে চিলড্রেন আর চাইল্ডহুড বলতে যে বাচপানের কথা বলা হচ্ছে, বাচপান, আর চিলড্রেন বলতে একটা বাচ্চা। এটার মধ্যে যে ক্লেম করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মাল্টিসিপ্লিটি আছে প্রত্যেক বাচ্চার। মাল্টিসিপ্লিটি বলতে যে রেট, এই যে আগের কোয়েশনের মধ্যে পড়লাম যে রেট, এই রেটের মধ্যে ডাইভার্সিটি আছে। মাল্টিপ্লিসিটি মানে ডাইভার্সিটি, এক এক বাচ্চার মধ্যে এক একটা ডাইভার্সিটি আছে। এটা ক্লেম করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে চাইল্ডহুড ইজ সোশিও কালচারাল কনস্ট্রাক্ট। চাইল্ডহুড কি সমাজ দ্বারা নির্মিত। এটা দুটি অপশন ঠিক, আর আরেকটির ব্যাখ্যা হচ্ছে, এর কারণেই ডিফিকাল্ট হয়ে যায়। চাইল্ডহুড ইজ সোশ্যাল কনস্ট্রাক্ট বলতে আমরা সাধারণত মনে করি যে চাইল্ডহুড
একটা জেনারেল যে বয়সে বাচ্চা খেলাবে কিংবা স্কুলের মধ্যে যাবে, এটা আমরা জেনারেলভাবে বুঝি। কিন্তু এক এক পিঢ়ির মধ্যে এক এক রকমের। অনেক আগে যখন ইউরোপের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা কী করতো, তারা কাজ কাম করতে লাগতো। আমরা মনে করি যে একটা বাচ্চা চাইল্ডহুড, তার যে বাচপন যেটা থাকবে পড়াশোনা কিংবা খেলার দিকে যাবে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে এই বয়সের মধ্যে বাচ্চাকে কাজ করতে হয়, মানে চাইল্ডহুডটা সোশিয়াল কনস্ট্রাক্ট থাকে, সমাজের দ্বারা দেওয়া হয়। এই যে চাইল্ডহুড মানে বাচপন, আর বাংলা যদি বলেন আপনি শৈশবকে আমরা যে সাধারণত জীবনের একটা নির্দিষ্ট ও সর্বজনীন হিসাবে দেখি আমরা, যেখানে শিশুদের খেলার, শেখার ও নির্ভরশীল থাকার কথা ভাবা হয়। কিন্তু সমাজবিজ্ঞানীরা বলেন এই ধারণা সব সময় বা সব সমাজে একই রকম ছিল না। প্রত্যেক সমাজে বা এক এক সময় এক এক ধরনের ছিল না। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সংস্কৃতিতে শৈশবের সংজ্ঞা, অধিকার, দায়িত্ব এবং শিশুদের প্রতি আচরণ আলাদা ছিল। উদাহরণস্বরূপ আপনারা ধরতে পারেন যে মধ্যযুগে ইউরোপের শিশুদের বড়দের মতোই মনে করা হতো, তাদেরও কাজ করতে হতো। আধুনিক যুগে শিশুরা পড়াশোনার সুযোগ পায় এবং তাদের আলাদা করে শিশু হিসেবে দেখা যায়। এই জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় যে ডাইভার্সিটির মধ্যে। এখানে বোথ এ অ্যান্ড আর টু আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ অপশন, এটা হচ্ছে সঠিক। নেক্সট question number 3. Which of the following statement is correct explanation of the process of socialization of a child? একটা বাচ্চার যে সোশিয়ালাইজেশনের কারেক্ট কোনটি হবে? সোশিয়ালাইজেশন যেটা আমরা সমাজের থেকে যে জিনিসগুলো শিখি, চলাফেরাগুলো শিখি, নর্ম ভ্যালুজ শিখি, যেগুলো শিখি, কিভাবে বড়দের সাথে কথাবার্তা বলতে হয়, কিভাবে বাইরে গেলে আচরণ করতে হয়, এটাই হচ্ছে আমাদের সোশিয়ালাইজেশন। এখানে সোশিয়ালাইজেশনের মধ্যে সঠিক কোনটি? Child's potential is definite result of unfolding of genetic materials. শুধু জেনেটিক ম্যাটেরিয়ালসের ডেফিনেট করে দেয় একটা বাচ্চার যে ক্ষমতা, যে কোনো জিনিস শেখার ক্ষমতা, এগুলি সোশিয়ালাইজেশনটা শুধু জেনেটিক ঠিক করে দেয়, জেনেটিক নয়। জেনেটিকের সাথে এনভায়রনমেন্টটাও প্রভাব পড়ে। জেনেটিক বলতে যে হেরিডিটির কথা বলছে, মানে শুধু হেরিডিটিকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে একটা বাচ্চার যে কোনো একটা জিনিস, সোশিয়ালাইজেশন যে কোনো জিনিস হোক, হেরিডিটিকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, শুধু হেরিডিটিকে ইম্পর্টেন্ট দেওয়া হয় না। চাইল্ড ক্যান বি শেপড অ্যান্ড মডিউলড কমপ্লিটলি বাই সোশিয়াল এনভায়রনমেন্ট। এখানে এবার শুধু এনভায়রনমেন্টের প্রভাব পড়বে সোশিয়ালাইজেশনের মধ্যে, শুধু এনভায়রনমেন্টাল নয়, হেরিডিটিরও কিছু প্রভাব পড়বে। Children's development is determined solely by his or her destiny and neither heredity nor environment play a role. হেরিডিটিরও প্রভাব পড়বে না, এনভায়রনমেন্টের প্রভাব পড়বে না, এটা ভাগ্যের উপর নির্ভর করবে না, এটা হতে পারে না। Children's development is a complex interplay of heredity and environmental factors. একটা বাচ্চার যে ডেভেলপমেন্টটা থাকবে তার হেরিডিটি আর এনভায়রনমেন্টের কমপ্লেক্স ইন্টারপ্লে থাকবে, জটিলভাবে পারস্পরিক থাকবে। এটাই হচ্ছে সঠিক অপশন 2। আমরা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্টের প্রোডাক্ট বা রেজাল্ট। হেরিডিটি আর এনভায়রনমেন্টের রেজাল্ট ডেভেলপমেন্টকে বলা হয়। নেক্সট question number 4. আইডেন্টিফাই দি কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার পিয়াজেস স্টেজ অফ ডেভেলপমেন্ট। পিয়াজে যে ডেভেলপমেন্টের 4টা স্টেজ দিয়েছেন, এই স্টেজের মধ্যে সঠিক অপশন কোনটি? কনক্রিট অপারেশনাল, এটা হবে না। সবার প্রথম স্টেজ সেন্সরি মোটর। অপশন বির মধ্যে সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল স্টেজ। অবশ্য এটাই সঠিক অপশন। বাকিতে ফর্মাল অপারেশন প্রথম আসবে না, প্রি অপারেশনাল এটাও প্রথমে না। সবার প্রথম স্টেজ হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, তারপরে হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে হচ্ছে কনক্রিট, তারপরে ফর্মাল। সেন্সরির মধ্যে বাচ্চা তার সেন্সেস দিয়ে শিখবে। প্রি অপারেশনের মধ্যে যে যত সব ঝামেলা জিনিসগুলো আছে বাচ্চা করতে পারবে না, যে জিনিসগুলি, এগুলো প্রি অপারেশনের মধ্যে পড়বে। কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আছে, প্রি অপারেশনের মধ্যে বাচ্চার মধ্যে সিম্বলিক তর্তা এসে যায়। কনক্রিট অপারেশনের মধ্যে বাচ্চার যত জিনিসের মধ্যে যে অসুবিধা, যে জিনিসগুলি ছিল, এই অসুবিধাগুলো বুঝতে পারে, তার মধ্যে কনজারভেশনটা এসে যায়। সে যে কোনো জিনিস, বরফ পানি বরফ, এগুলো বুঝে যায় কনক্রিট অপারেশনের মধ্যে। তার সামনে যে জিনিসগুলো থাকে সেই প্রবলেমগুলির সমাধান করতে পারে। ফর্মাল অপারেশনের মধ্যে
অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা আসে, লজিক্যাল থিঙ্কিংটা ফর্মাল অপারেশনের মধ্যে আসে, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং এগুলি ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে আসে। অপশন বিটা হচ্ছে সঠিক অপশন। এটা মনে রাখার জন্য আপনি এটা মনে রাখতে পারেন SPCF দিয়ে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, উইচ অফ দি ফলোইং ইজ এ ক্রিটিক অফ পিয়াজেস থিওরি। পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিলেন এটার ক্রিটিস মানে তার ক্রিটিসাইজ মানে যে কোনো একটা তার ভুলটা কি, আমরা যে কোনো মানুষের আমরা ক্রিটিসাইজ করি না, যে কোনো আমরা তো সবাই একদম সঠিক হতে পারবো না, কিছু না কিছু একটা ক্রিটিসাইজ থাকবে, প্রত্যেক রাইটারের কিছু না কিছু একটা ক্রিটিসাইজ থাকে। তাহলে পিয়াজের ক্রিটিসিজমটা কি? পিয়াজে ডিড নট বিলিভ চিলড্রেন টু বি ইন্টেলিজেন্ট বিংস। পিয়াজে কেন বিশ্বাস করবে না? পিয়াজে বলেছেন যে চিলড্রেন হচ্ছে লিটল সায়েন্টিস্ট, এটা ভুল, এটা আবার ক্রিটিসাইজ হতে পারে না। পিয়াজে আন্ডারএস্টিমেটেড দি ক্যাপাসিটিস অফ চিলড্রেন প্রি অপারেশনাল স্টেজ। এই যে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে একটা বাচ্চা প্রি অপারেশনাল স্টেজের এইজ হচ্ছে 2 to 7 ইয়ার্স। এই যে প্রি অপারেশনাল স্টেজ, এই স্টেজের মধ্যে পিয়াজে বলেন যে একটা বাচ্চার লজিক থাকে না, তারপরে তার মধ্যে রিভার্সিবিলিটির গুণ আসে না, তার মধ্যে কনজারভেশনটা আসে না, সেন্ট্রেশন করতে পারে না, এটা পিয়াজে বলেছেন। কিন্তু অনেকরা বলছেন যে না, এই পিয়াজে বলেছেন যে তার এই 2 থেকে 7 বছরের মধ্যে এই জিনিসটা করতে পারে না। কিন্তু অনেক সময় দেখবেন একটা 6 বছরের বাচ্চা কিংবা একটা 5 বছরের বাচ্চা সে বুঝে যে একটা গ্লাস আছে আর এখানে একটা বাটি আছে, এখানের মধ্যে যতটুকু জল জায়গা হবে এটার মধ্যে অতটুকু জল জায়গা হবে, সে এই জিনিসটা বুঝে যায়। কিন্তু পিয়াজে বলছেন যে এটা বুঝবে না এই স্টেজের মধ্যে, প্রি অপারেশনাল স্টেজ, এই স্টেজটা নিয়ে ক্রিটিসিজম করা হয়েছে। পিয়াজে এইজকে ইম্পর্টেন্ট দিয়েছেন, কিন্তু অনেক থিওরিস্ট এইজটাকে এত ইম্পর্টেন্ট দেন না। এই যে বাচ্চার ডেভেলপ হবে, পিয়াজে বলেছেন, এটাই হচ্ছে ওনার ক্রিটিক। অপশন বিটা সঠিক। পিয়াজে ডিড নট আন্ডারস্ট্যান্ড চিলড্রেন অ্যাজ অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ। পিয়াজে আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, এটা ভুল, এখানে ডিড নট বলেছে। পিয়াজে ভিউ দি প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যাজ কন্টিনিউস। পিয়াজের মতে ডেভেলপমেন্টটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কারণ তিনি স্টেজ দিয়েছেন, যে থিওরিস্টরা স্টেজ দিবেন তারা মনে করবেন যে ডেভেলপমেন্টটা ডিসকন্টিনিউয়াস হবে, এখানে এটাও ভুল। বাকি আমরা আরও 3টি জিনিস জানতে পারলাম, যে অপশনগুলি ভুল ছিল সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারলাম পিয়াজের বিষয়ে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, as per Lawrence Kohlberg, children moral reasoning is controlled by external rewards or punishment which stage। মানে একটা বাচ্চা যে পানিশমেন্ট কিংবা রিওয়ার্ড এটা কোন স্টেজের মধ্যে পড়ে? কোহলবার্গ 3টা লেভেল দিয়েছেন আর 6টা স্টেজ দিয়েছেন। এখানে কিন্তু এটা কোনো সময় এই ধরনের হতে পারে, এখানে লেভেলগুলো দিয়েছে কিন্তু নাম দিয়েছে এখানে স্টেজ, কিন্তু স্টেজগুলো দিয়ে নাই। পিয়াজে 3টা লেভেল দিয়েছেন, প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, পোস্ট কনভেনশনাল। একটা লেভেলের মধ্যে 2টা স্টেজ আছে। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল। প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে 2টা স্টেজ আছে, অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ মানে রিওয়ার্ড। একটা বাচ্চার টিফিনকে যদি তুমি আমাকে টিফিনটা শেয়ার করো, কালকে আমি তোমাকে টিফিন শেয়ার করলাম, আজকে তুমি আমাকে টিফিন শেয়ার করবে, কালকে আমি তোমাকে আমার পেন্সিল দিয়েছিলাম, আজকে তুমি আমাকে পেন্সিল দেবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিওয়ার্ড ওরিয়েন্টেশন যে স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে, প্রথম স্টেজ হচ্ছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। একটা বাচ্চা হোমওয়ার্ক করবে, যদি তার মা বলেন যদি তুমি হোমওয়ার্ক করো না তাহলে তোমার পানিশমেন্ট ফেলবে, তোমাকে আমি ডান্ডা দেবো যদি হোমওয়ার্ক করো না, যদি তুমি ভাত খাও না তাহলে তোমাকে মারপিট করা হবে। এই যে ডর বয় যে এটা কোন লেভেলের মধ্যে পড়ছে? প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে। অপশন এ যেটা সেটা হচ্ছে সঠিক। প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে স্টেজ 1 আর 2-র মধ্যে এখানে যে কোয়েশনের কথা বলছে এটা পড়ে। Next question number 7. According to Jean Piaget, human baby is born with some instinct and reflexes termed as। একটা বাচ্চার জন্ম হয়, তার মধ্যে কিছু ইনস্টিংক্ট আর কিছু রিফ্লেক্স থাকে। ইনস্টিংক্টস বলতে যেমন সাকিং, একটা বাচ্চা তার মার দুধ থেকে যে দুধ পান করে
এটা সে তো অটোমেটিক, তাকে কেউ বলে না যে তুমি এইভাবে পান করো, সে অটোমেটিক সাকিং করতে পারে। এটা হচ্ছে ইনস্টিংক্ট। রিফ্লেক্স, একটা বাচ্চা যে চোখ খুলে মুজে, এটা তো তাকে কেউ বলে দেয় না, এটা সে জন্ম থেকেই শিখে আসলো কিংবা জন্ম থেকেই তার এটা হলো। এটা জিনিসটা কি? এটা হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে অর্গানাইজেশন অফ ইনফরমেশন, যেখানে ব্রেইনের মধ্যে আছে ইনফরমেশনগুলো আছে, এটা হচ্ছে স্কিমা। অপশন বিটা হচ্ছে সঠিক। মাইন্ড ম্যাপস হচ্ছে যে জিনিসগুলো, যে কোনো জিনিস আপনি মনে রাখার জন্য মনের মধ্যে যে কোনো একটা জিনিস তৈরি করলেন, মনের মধ্যে তৈরি করলেন, যে মানে মস্তিষ্কের মধ্যে তৈরি করলেন, পেঁয়াজের 4টা স্টেজ, এস পি সি এফ, এগুলি মনের মধ্যে তৈরি করলেন, এটা হচ্ছে মাইন্ড ম্যাপস। অ্যাকোমোডেশন হচ্ছে যখন আপনি যে স্কিমা আছে, একটা স্কিমার মধ্যে কোনো একটা জিনিস আছে, সেটাকে আপনি পরিবর্তন করে নতুন জিনিসটাকে অ্যাড করছেন, সেটা হচ্ছে স্কিমা, আই মিন অ্যাকোমোডেশনস। Next question number 8. According to Lev Vygotsky, new knowledge is constructed in a zone between. একটা বাচ্চা নতুন নলেজ কখন কনস্ট্রাক্ট করতে পারবে? হোয়াট এ চাইল্ড নোজ অ্যান্ড ইজ ক্যাপেবল অফ নোয়িং। একটা বাচ্চা কে জানে আর তার মধ্যে কতটুকু যোগ্য আছে, এটার মধ্যেই একটা বাচ্চা নলেজ কনস্ট্রাক্ট করবে। অবশ্যই অপশন এ সঠিক অপশন। হোয়াট এ চাইল্ড নোজ অ্যান্ড হোয়াট মাচ বিয়ন্ড হার রিচ। বিয়ন্ড হার রিচ সেখানে আবার দূরে হয়ে যাবে, এটা নয়। হোয়াট এ চাইল্ড ওয়ান্টস টু নো অ্যান্ড টিচার থিংস, টিচারের কথা এখানে আসবে না, টিচার হেল্প করতে পারবেন এটা হতে পারে। এবং টিচার থিংস এটা বাচ্চার মধ্যে প্রভাব পড়বে না। প্যারেন্টস থিংস এটাও বাচ্চার মধ্যে প্রভাব পড়বে না। নেক্সট question নাম্বার 9. এ চাইল্ড ইন দি ক্লাসরুম hits his her classmates in the same way that she seen being punished at home. একটা বাচ্চা দেখলো যে কিভাবে, যেমন তাকে হঠাৎ করে তার মা একটা থাপ্পড় মারলেন, ঠিক ওই থাপ্পড়টা ক্লাসের মধ্যে তার একটা ফ্রেন্ডের সাথে এসে সে রিপিট করলো। এই যে এটা কিসের এক্সাম্পল? কনস্ট্রাকটিভিজম, অবজারভেশন লার্নিং, সোশিয়াল কনস্ট্রাকশন, হিউম্যানিস্টিক লার্নিং। এটা হচ্ছে অবজারভেশনাল লার্নিং, অপশন বিটা সঠিক। এই যে অবজারভেশন লার্নিং, এটা দিয়েছিলেন অ্যালবার্ট বেন্ডুরা। যে কোনো জিনিস আমরা দেখে দেখে কিংবা মডেলিং কিংবা অবজার্ভ করে শিখবো, এটার যে 4টা স্টেপ দিয়েছিলেন অবজারভেশন লার্নিংয়ের মধ্যে অ্যালবার্ট বেন্ডুরা। এই যে 4টা স্টেজ, প্রথম স্টেজ সেটা হচ্ছে অ্যাটেনশন, তারপরের স্টেজ হচ্ছে স্টেজ 2 হচ্ছে রিটেনশন, তারপরে হচ্ছে প্রোডাকশন, তারপরে রিএনফোর্সমেন্ট। একটা বাচ্চা কখন সে শিখবে? অবজার্ভ করে করে। অ্যাটেনশন, যে কোনো জিনিস সে সবার প্রথমে মনোযোগ দেবে, তারপরে রিটেনশন মানে যে জিনিসটা দেখছে সে মনে যেন রাখে, তারপরে সে ইউজ করবে, সে জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখেছিল, তারপরে মনে রেখেছিল, তারপরে সে ইউজ করেছিল, তারপরে রিএনফোর্স মানে কেউ একজন বলবে যে তুমি পারবে, ইউ ক্যান ডু ইট, বা ওয়া এই ধরনের বলবে মানুষ, এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এ আর পি আর এটাকে আপনি মনে রাখতে পারেন, মনে রাখার জন্য নিমোনিক্স মানে এটা এ আর পি আর এটাকে নিমোনিক্স বলা হয়, কিংবা এস পি সি এফ এগুলিকে নিমোনিক্স বলা হয়। ছোটো একটা টেকনিক আপনি মনে রাখার জন্য তৈরি করলেন। এই স্টেপগুলো থেকে কোয়েশ্চন আসে যে কোন স্টেপের মধ্যে এই কথাটা বলা হচ্ছে, কোয়েশ্চনের মধ্যে থাকে। এখানে যে বাচ্চা দেখেছিল, দেখার জন্য এটা অবজারভেশন লার্নিং হচ্ছে, কারণ সে ঘরের মধ্যে দেখেছে এইভাবে করতে হয়, ঠিক সে ক্লাসরুমের মধ্যে ওই জিনিসটা করলো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10. এ চাইল্ড সেন্টার ক্লাসরুম উড, মানে চাইল্ড সেন্টার ক্লাসরুম কীভাবে হওয়া দরকার? হ্যাভ প্রভিশনিং ফর লট অফ রিসোর্সেস। অবশ্যই একটা ক্লাসের মধ্যে অনেক ধরনের রিসোর্স থাকতে পারে চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে। বি বেসড অন ফ্লেক্সিবল গ্রুপিংটা ফ্লেক্সিবল থাকবে, প্রত্যেক সেম গ্রুপ থাকবে না। মানে যদি 140 IQ থাকে একটা বাচ্চার, যতটি বাচ্চা থাকবে প্রত্যেকের 140 IQ একটি গ্রুপ হবে, এই ধরনের না। 140 120 মানে সব মিক্সিং গ্রুপটা হবে, অবশ্য ফ্লেক্সিবল হবে গ্রুপের মধ্যে। ইউজ টেক্সট বুক অ্যাজ দি অনলি সোর্স অফ নলেজ। চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে শুধু যে টেক্সট বুক
নলেজের জন্য একমাত্র সোর্স এটা বলা যাবে না। টেক্সট বুক হচ্ছে অনেকটি সোর্সের মধ্যে একটা সোর্স, মানে ওয়ান অফ দি রিসোর্স। অনেক রিসোর্স আছে, সেই রিসোর্সের মধ্যে একটা রিসোর্স হচ্ছে টেক্সট বুক, এটা হবে না। কারণ এর আগে আমরা অপশন 1-এর মধ্যে পড়েছি লট অফ রিসোর্স, অনেক ধরনের রিসোর্স থাকবে। হ্যাভ চিলড্রেন অ্যাজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, ক্লাসরুমের মধ্যে চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে বাচ্চাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে ধরা হবে। অবশ্যই এটাও ঠিক, এটা ঠিক, এটা ঠিক। ফলো এ রিজিড স্ট্রাকচার্ড কারিকুলাম অ্যান্ড এমপ্লয়ি সামেটিভ অ্যাসেসমেন্ট। এমপ্লয়ি সামেটিভ অ্যাসেসমেন্ট হবে না। সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে শুধু পেপার পেন্সিল টেস্ট নেওয়া হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে, বাচ্চা কীভাবে করছে সেটা জানবেন, সেটা হবে ইম্পর্টেন্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর রিজিড স্ট্রাকচার নয়, ফ্লেক্সিবল স্ট্রাকচার বা ফ্লেক্সিবল কারিকুলাম থাকবে। এখানে অপশন থার্ড যেটা সেটা হবে না, এটার মধ্যে থার্ড অপশন 3টা হবে না, আর অপশন 5টা হবে না। এই রকমের যখন আপনি কোয়েশনটা পাবেন তখন একটা এলিমিনেট করবেন। এই যে আমরা দেখলাম 3টা হবে না, তার মানে বি অপশন এলিমিনেট হয়ে গেল। তারপরে আমরা দেখলাম 5টা হবে না, অপশন সিটা এলিমিনেট হয়ে গেল। 3টা দেখলাম হবে না, অপশন ডিটা এলিমিনেট হলো, অপশন এটা হচ্ছে সঠিক। এইরকম যখন কোয়েশন আসে তখন আপনার একটা যদি এলিমিনেট করতে পারবেন তাহলে আপনি আনসারটা বার করতে পারবেন। এই ধরনের কোয়েশন আমার ভালো লাগে, কারণ একটা যদি এলিমিনেট হয়ে যায় আনসারটা অনেক তাড়াতাড়ি বের হয়ে যায়। নেক্সট কোয়েশন নাম্বার 11। অ্যাজ পার থিওরি অফ হাওয়ার্ড গার্ডনার যে মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছিলেন, ওনার থিওরির মধ্যে কথা বলছে ইন্টেলিজেন্স ইজ এ ইউনিটারি কনস্ট্রাক্ট। ইন্টেলিজেন্স ইউনিটারি নয়, ইউনিটারি বলতে একটা সিঙ্গেল হয়ে যাবে। ইউনিটারি বলতে যে সিঙ্গেল, যে একজন মানুষের যদি সে বাংলার মধ্যে ইন্টেলিজেন্স থাকে তাহলে সে ম্যাথসের মধ্যেও সে ইন্টেলিজেন্স হয়ে যাবে, সে ইংলিশের মধ্যেও ইন্টেলিজেন্স হয়ে যাবে, এটা হবে না। এই কথাটা হাওয়ার্ড গার্ডনার বলেন না, এটা যে অ্যালফ্রেড বিনি আছেন যে ইন্টেলিজেন্সের প্রথম টেস্ট দিয়েছিলেন, উনি বলেছিলেন যে সিঙ্গেল থাকে। ইন্টেলিজেন্স ইজ এ জেনেরিক অ্যাবিলিটি দ্যাট ডিপেন্ডস অন accumulated knowledge and experiences। এই যে জেনারেল অ্যাবিলিটি কিংবা স্পেসিফিক অ্যাবিলিটি, এই ইন্টেলিজেন্সের কথাটা বলেছিলেন চার্লস পিয়ারম্যান, এটা হবে না, কারণ আমাদের হাওয়ার্ড গার্ডনারের লাগবে। ইন্টেলিজেন্স ক্যান বি ক্যাটাগরাইজড ইন্টু 3 প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস। ইন্টেলিজেন্স ক্যান বি ক্যাটাগরাইজ 3 নয়, এখানে 7 প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস, যেখানে থ্রাস্টন দিয়েছিলেন এই কথাটা। আর 3 নয়, এখানে 7টা হওয়ার দরকার, এটা হবে না। ইন্টেলিজেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু সেভারাল ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্স, ইচ ওয়ান অফ দি উইচ হ্যাজ ইউনিক বায়োলজিক্যাল বেসিস। বায়োলজিক্যালের সাথে জড়িত, আর এক ইন্টেলিজেন্স এক প্রকার নয়, অনেক ধরনের প্রকার আছে। সেভারাল ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্স, একজন মানুষের মধ্যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স থাকতে পারে, তারপরে লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স থাকতে পারে, তারপরে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থাকতে পারে। আর এই যে এক একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট, যদি কোনো একজন মানুষের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ব্রেইনের একটি পার্ট চলে গেল, যেখানে মনে করেন এই ব্রেইনের পার্টে তার লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সটা ছিল, এই যে ব্রেইনের অ্যাক্সিডেন্ট ড্যামেজ হওয়ার কারণে তার এই পার্টটা চলে গেল, কিন্তু তার মধ্যে এখন এই যে ইন্টেলিজেন্স সেটা থাকতে পারে, যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা তার মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে বায়োলজিক্যাল সাথে সম্পর্কিত। অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12। টু ইনশিওর অ্যাসেসমেন্ট ফর লার্নিং এ টিচার শুড। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যে কেন টিচারের কী করা উচিত? মেক কম্প্যারিজন অ্যামং স্টুডেন্ট বেসড অন দেয়ার গ্রেডসের জন্য অ্যাসেসমেন্ট ফর করানো হয় না। একবার আপনি বলতে পারেন যে অ্যাসেসমেন্ট অফটাকে গ্রেডের জন্য করা হয়, যেখানে সামেটিভ অ্যাসেসমেন্ট থাকে, কিন্তু অ্যাসেসমেন্ট ফর ফরমেটিভ অ্যাসেসমেন্ট ধরা হয়, যেখানে একটা বাচ্চা পড়া চলাকালীন এই অ্যাসেসমেন্টটা চলে, অবজার্ভ করা হয়, যেটা যদি কোনো ভুল করে তাহলে আবার সে শিখতে পারবে, এটা অ্যাসেসমেন্ট ফরের মধ্যে থাকে। তাহলে গ্রেড কি আমরা নেব না অ্যাসেসমেন্ট ফরের মধ্যে। অ্যানালাইজ দি ওয়ার্ক অফ ইচ চাইল্ড অ্যান্ড ডিটারমাইন দি গ্যাপস ইন দেয়ার লার্নিং। অবশ্যই আমরা তার যে শিখছে, কীভাবে তার কাজগুলো সে শিখছে করছে, সেটা আমরা অ্যানালাইজ করতে পারবো। তার যদি গ্যাপস মানে কোনো গলতি থাকে তাহলে আমরা জানতে পারবো, তারপরে আমি তাদেরকে রেমেডি দিতে পারবো, এটা অ্যাসেসমেন্ট ফরের মধ্যে হবে। অপশন বি সঠিক। অনলি গিভ ইয়েস নো কোয়েশন, ইয়েস নো তারপরে অনলি, এটা হবে না। টেস্ট দি রিকল ক্যাপাসিটি অফ চিলড্রেন অন পেপার পেন্সিল টেস্ট। পেপার পেন্সিল টেস্টের মধ্যে রিকল মানে একটা তাকে
পেপার দিলেন, বললেন তুমি যা শিখেছিলে সেটা লিখে দেখাও, সেটা হবে রিকল, মানে সে যেগুলো শিখেছিল সে আবার লিখতে পারছে কি না সেটা আপনি করছেন, সেটা নয়। পেপার পেন্সিল টেস্ট অ্যাসেসমেন্ট 4 মধ্যে, অ্যাসেসমেন্ট অফের মধ্যে চেক করা হয়, এটা হবে না। Next question number 13. The holistic 360-degree multidimensional report suggested by NEP 2020 proposes. NEP 2020 বলে যে একটা বাচ্চার রিপোর্ট কার্ড 360 ডিগ্রি হওয়া দরকার। 360 ডিগ্রি বলতে হলিস্টিকভাবে, তার মানে শুধু পেপার পেন্সিল টেস্ট নয়, সে ক্লাসের মধ্যে কীরকম ছিল, সে অ্যাক্টিভিটির মধ্যে কীরকম ছিল, তার স্বভাবটা কীরকম, তার প্রত্যেক কিছু যাতে রিপোর্ট কার্ডের মধ্যে ইনক্লুড করা হয়। রিপোর্ট কার্ড বলতে আমরা যে মার্কশিটটা বলি, এই যে সিবিএসই তারা মার্কশিট বলে না, তারা বলে রিপোর্ট কার্ড। বছরের শেষে যে একটা কার্ড দেওয়া হয় আমাদেরকে, আমরা সাধারণত যারা সিবিএসই বোর্ডের নয় আমরা বলি যে আমাদের মার্কশিট, কিন্তু তাদের যে মার্কশিট তারা রিপোর্ট কার্ড বলেন। এই রিপোর্ট কার্ডের মধ্যে তাদের যে ক্যাপ, কগনিটিভ, তারপরে এফেক্টিভ, সাইকোমোটর ডোমেইন প্রত্যেকটি যেন ইনক্লুড থাকে। যে ব্লুম ট্যাক্সোনমির যে 3টি জিনিস আছে, কগনিটিভভাবে বাচ্চার, তারপরে সাইকোমোটর, তারপরে এফেক্টিভ বাচ্চার ভাব, যে জিনিসগুলো প্রত্যেকগুলি ইনক্লুড করা থাকে, এই ধরনের রিপোর্ট কার্ডটা হওয়া দরকার। সামেটিভ অ্যাসেসমেন্ট, শুধু সামেটিভ অ্যাসেসমেন্ট নয়, অ্যাসেসমেন্ট অফ রুট মেমোরাইজেশন এটা নেগেটিভ। গ্রেডিং অফ চিলড্রেন, গ্রেডিংয়ের জন্য দেওয়া হচ্ছে না। ইনক্লুশন অফ সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড পিয়ার অ্যাসেসমেন্ট, মানে আপনি এই যে রিপোর্ট কার্ডের মধ্যে এগুলি অ্যাড করবেন। সেলফ অ্যাসেসমেন্ট, একটা বাচ্চা একটা জিনিস করে সে নিজে কতটুক মানে বলছে আমার এই জিনিসের মধ্যে আমি কত মার্ক দেব, সে একটা যদি ড্রয়িং করে ড্রয়িংয়ের মধ্যে সে নিজে কত মার্ক দেবে, তার নিজের যে অ্যাসেসমেন্ট, নিজের যে অবজার্ভ সেটাও ইনক্লুড করা হবে। তারপরে পিয়ার অ্যাসেসমেন্ট, তার যে সহপাঠী, তার যে বন্ধুবান্ধব তারা তাকে কী অ্যাসেসমেন্ট করেছেন এটাও যেন ইনক্লুড হয়। এটা অপশন ডির মধ্যে পজিটিভ অপশন ডিটা হচ্ছে সঠিক। Next question number 14. What should a teacher do in classroom that has learners from diverse linguistic backgrounds? একটা ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে, বাচ্চারা বিভিন্ন ভাষায় কথা বলছে, কেউ বাংলা বলছে, কেউ হিন্দি বলছে, কেউ মারাঠি বলছে, এই ধরনের যে ক্লাস, এই ক্লাসরুমের মধ্যে টিচারের কী করা উচিত? পেনালাইজ লার্নার হোয়েনেভার দে স্পিক ইন দেয়ার মাদার টাং, যখন তারা তাদের মাতৃভাষায় কথা বলবে তিনি তাদেরকে হতোৎসাহিত করবেন, মানে নেগেটিভ রিইনফোর্স দেবেন না, পজিটিভ রিইনফোর্স দেবেন। ক্রিয়েট এ কালচার অফ অ্যাপ্রিসিয়েশন বাই এনকারেজিং দেম টু টক দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট, তাদের যে বলি থাকবে, তাদের যে ভাষা থাকবে, সেই ভাষাটা আপনি টিচার হিসাবে অ্যাপ্রিসিয়েট করবেন, মানে সম্মান জানাবেন, আর তাদেরকে এনকারেজ করবেন যে তুমি বলতে পারো তোমার মাতৃভাষাটা। বি হচ্ছে সঠিক অপশন। টেল দি স্টুডেন্টস টু স্পিক অনলি ইন দি স্ট্যান্ডার্ডাইজড ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইবড বাই দি স্কুলের মধ্যে যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা, শুধু বাচ্চা ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করবে আপনি বলে দেবেন, এটা নয়। আস্ক দি স্টুডেন্ট ফ্রম মার্জিনালাইজড কমিউনিটি টু এনরোল ইন হোম টিউশন, বাচ্চা কী করবে? হোম টিউশনের জন্য ভর্তি হওয়ার চেষ্টা করবে, এটা হবে না। এই হোম টিউশনকে কখনো পজিটিভ মনে করবেন না, হোম টিউশনকে সবসময় নেগেটিভ মনে করবেন। নেক্সট question number 15. How can a teacher promote gender stereotype flexibility in classroom? ক্লাসরুমের মধ্যে যে জেন্ডার স্টিরিওটাইপের মধ্যে ফ্লেক্সিবিলিটি কীভাবে টিচার আনতে পারবেন? বাই এনকারেজিং জেন্ডার গার্লস টুয়ার্ড ফেমিনাইন ট্রেটস অ্যান্ড রোলস অ্যান্ড বয়েজ টুয়ার্ডস মেসকুলাইন। গার্লসদেরকে এনকারেজ এইভাবে করবেন যে তোমরা নম্রভাবে থাকো, ভদ্রভাবে থাকবো, এইভাবে আপনি ট্রিট করবেন। আর বয়েজদেরকে বলবেন যে তোমরা একদম বড় বড় করে কথা বলো, সরসারাবা করো, এভাবে এ করলে কি জেন্ডার ফ্লেক্সিবিলিটি হবে না? এদিকে আপনি আরও জেন্ডার স্টিরিওটাইপকে বাড়াওয়া দিচ্ছেন, এটা হবে না। বাই গিভিং জেন্ডার স্পেসিফিক লার্নিং টাস্ক টু বয়েজ অ্যান্ড গার্লস দ্যাট দে আর জেনেটিক্যালি প্রোগ্রাম ফর, তাদেরকে স্পেসিফিক টাস্ক দিয়ে দেবেন যে মেয়েরা তোমরা এক্কা দুক্কা খেলো, আর ছেলা তোমরা কী করো, ফুটবল খেলো, এভাবে স্পেসিফিক করে দিলেন, এটাও জেন্ডার ফ্লেক্সিবল হবে না, এখানেও জেন্ডার স্টিরিওটাইপকে বাড়াবা দেওয়া হবে। বাই হ্যাভিং জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েট এক্সপেকটেশন গার্লস অফ এক্সেল ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বয়েজ ইন ম্যাথস, বা ছেলেদেরকে ম্যাথসে
এক্সপেকটেশন করবে টিচার, আর গার্লসদেরকে ল্যাঙ্গুয়েজে এক্সপেকটেশন করবে যে তোমরা ভাষাটা ভালো করে বলতে পারবে, আর ছেলেরা ম্যাথসটা ভালো করে করতে পারবে। এটাও জেন্ডার ফ্লেক্সিবল হবে না, এখানে জেন্ডারকে বাড়াওয়া দেওয়া হবে। বাই প্রেজেন্টিং রুল মডেল ইন পিপল ইন নন স্টিরিওটাইপিক্যাল সেক্স রুল, আপনি এই ধরনের প্রেজেন্ট করবেন এক্সাম্পল যে নন স্টিরিওটাইপিক্যাল সেক্স রুলের, যেমন ইভিএসের মধ্যে আছে সুনিতা উইলিয়াম বা চন্দ্রী পাল, যে মেল রুলগুলো ফিমেলরা করতে পারছে, এই ধরনের আপনি এক্সাম্পল দিবেন। আপনি এইভাবে এক্সাম্পল দিবেন, একটা ছেলেকে নার্স বানিয়ে দেখিয়ে, মেয়েকে একজন ইউপিএসসির ক্র্যাকার বানিয়ে দেখিয়ে, এই ধরনের যখন আপনি এক্সাম্পলগুলো প্রস্তুত করবেন, কিংবা এইভাবে বলতে পারেন যে একটা বাচ্চার মা অটো চালাতে পারে, এই ধরনের এক্সাম্পলগুলো আপনি প্রস্তুত করবেন ক্লাসরুমের মধ্যে। অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন, তখন জেন্ডার ফ্লেক্সিবিলিটি দেখাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, টু এনশিওর লার্নিং অফ ফার্স্ট জেনারেশন স্কুল গোজ টিচার শুড, মানে একটা বাচ্চা ফার্স্ট জেনারেশন লার্নার স্কুলের মধ্যে আসছে, তখন টিচারের কি করা উচিত? ফার্স্ট জেনারেশন লার্নার এটা ল্যাঙ্গুয়েজ পেডাগজির মধ্যেও আসে। একটি পরিবারের মধ্যে কেউ স্কুলে যায় নাই, কিন্তু এই বাচ্চাটা প্রথম স্কুলের মধ্যে আসছে এই পরিবার থেকে, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। ইনস্টিল দি ফিয়ার অফ ফেইলার ইন দেম সো দ্যাট দে ওয়ার্ক আন্ডার স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, একটা বাচ্চা স্ট্রেস আর অ্যাংজাইটির মধ্যে পড়াশোনা করবে, তার মধ্যে বইগুলো যদি ঢুকিয়ে দেন, না, এরকম হবে না। মানে তাদেরকে অসফলতার ডরটা আপনি পয়দা করে দেবেন, যাতে তারা অ্যাংজাইটির আর স্ট্রেসের মধ্যে পড়াশোনাগুলো করতে পারে, এটা কখনো করবেন না। ফ্যামিলারাইজ দি লার্নার উইথ দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ দি স্কুল ওয়াইল রেসপেক্টিং দেয়ার কালচার, আপনি তাদের কালচারকে আপনি রেসপেক্ট করবেন, আর স্কুলের যে ল্যাঙ্গুয়েজ আছে তাদেরকে সেই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত করাবেন, অবশ্যই এটা পজিটিভ লাগছে। মেক সেপারেট সেকশন ফর দেম সিন্স দ্য চিলড্রেন উড নেগেটিভলি ইনফ্লুয়েন্স আদার চিলড্রেন, যে এই ফার্স্ট জেনারেশন লার্নারটা অন্য বাচ্চাকে নেগেটিভভাবে প্রভাবিত করবে, এটা হবে না। তাদেরকে সেপারেট করে দেবেন, কখনো আপনি সেপারেট করবেন না, তাদেরকে ইনক্লুশন করবেন, মানে ইনক্লুড করবেন ইনক্লুসিভ স্কুলের মতন। হ্যাভ নো expectations from them since many of them are uneducable, একটা মানে আপনি তাদের প্রতি কোনো ধরনের এক্সপেকটেশন রাখবেন না যে বাচ্চা করতে পারবে এই ধরনের। একজন টিচারের এক্সপেকটেশনটা অনেক প্রভাব পড়ে বাচ্চার লার্নিংয়ের ক্ষেত্রে। যদি টিচারের পজিটিভ এক্সপেকটেশন থাকে তাহলে বাচ্চার পজিটিভ প্রভাব পড়ে, যদি টিচারের নেগেটিভ এক্সপেকটেশন থাকে তাহলে বাচ্চার নেগেটিভ এক্সপেকটেশন হয়ে যায়। সো এটা হবে না, অপশন বিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, having a diverse classroom with students from varied social, economic and cultural background enrich the learning experience of all students, এটা ইনক্লুসিভ স্কুল বলা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের বাচ্চা স্কুলের মধ্যে আছে, তাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, অবশ্যই এটা সঠিক। সোশিয়াল কিংবা ইকোনমিক কিংবা কালচারাল ব্যাকগ্রাউন্ড, মানে প্রত্যেক ধরনের একটা ক্লাসরুমের মধ্যে বাচ্চা এ ধরনের আছে, তাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, অবশ্যই এটা সঠিক আছে। অনলি স্টুডেন্ট উইথ ভিজুয়াল হেয়ারিং ইম্পেয়ারমেন্ট অ্যান্ড লার্নিং ডিসেবিলিটি বেনিফিট ফ্রম ইনক্লুশন মানে কি ইনক্লুসিভের মধ্যে কি শুধু অনলি মানে তো শুধুই বলছে, শুধু যারা চোখে দেখে না, যারা কানে শুনে না, শুধু তাদের জন্য না, তাদের জন্য এটা পজিটিভ নয়, এটা নেগেটিভ। সো এখানে আমাদের আরটা ভুল হবে, এ ইজ ট্রু আর ইজ ফলস, অপশন সির মধ্যে দেখেন প্রথমটা সঠিক আছে কিন্তু সেকেন্ডটা সঠিক না। প্রথমের মধ্যে ইনক্লুসিভ স্কুলের কথা বলছে, কিন্তু সেকেন্ডের মধ্যে আবার সেপারেট করে দিয়েছে রিজনের মধ্যে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, হোয়াট পেডাগজিক্যাল প্রভিশন শুড এ টিচার মেক ফর স্টুডেন্ট উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, একটা বাচ্চা দেখতে কিছু একটা সমস্যা হচ্ছে, সেই ধরনের
একটা বাচ্চার জন্য আপনি কী ধরনের পেডাগজি ইউজ করবেন? ইউজ এ লট অফ ফাইন প্রিন্ট মেটেরিয়াল। ফাইন মানে একদম ছোটো ছোটো, যদি একদম ছোটো ছোটো থাকে তাহলে বাচ্চা দেখতে তার অসুবিধা, তাহলে এটার মধ্যে তার আরও অসুবিধা হবে, এটা হবে না। গিভ এ লট অফ ভার্বাল কিউজ টু ক্রিয়েট অপরচুনিটিস টু ইমেজিন। আপনি ওইভাবে তার যখন কিছু পড়াবেন ভার্বালি তাকে বলবেন, মানে মুখে মুখে অরালি তাকে বলবেন, সে যেন জিনিসগুলোকে ইমেজিন করতে পারে, মানে কল্পনা করতে পারবে। মানে আমি এখন যেই কথাগুলো বলছি আপনি যদি এই ভিডিওটা না দেখেন, যাতে আপনি কল্পনা করতে পারবেন এইভাবে, অবশ্যই এটা সঠিক আছে। গিভ এ লট অফ ভিজুয়াল ডেমনস্ট্রেশন। তাদেরকে মানে যে কোনো একটা জিনিস করে দেখালেন কিন্তু ভিজুয়াল, আবার তার দেখতে সমস্যা হচ্ছে, সেটা হবে না। এই যে যাদের দেখতে সমস্যা হয় তাদেরকে ট্যাকটাইল মেটেরিয়াল দেওয়া হয়, তারপরে 3D মডেল এইগুলো দেওয়া হয়। ট্যাকটাইল মেটেরিয়াল মানে সে ছুঁয়ে ছুঁয়ে ফিল করে পড়তে পারে। ডু এ লট অফ ব্ল্যাকবোর্ড ওয়ার্ক। সে দেখতে পারে না ব্ল্যাকবোর্ড থেকে কীভাবে সে কাজগুলো করবে, হবে না। অপশন বিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19। হাউ ক্যান এ কন্ডিউসিভ ক্লাসরুম ইথোস ফর লার্নিং বি ক্রিয়েটেড ফর স্টুডেন্ট উইথ লার্নিং ডিসেবিলিটিস? একটা বাচ্চার লার্নিং ডিসেবিলিটিস আছে। লার্নিং ডিসেবিলিটিস বলতে যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া কিংবা ভিজুয়াল প্রবলেম কিংবা এই ধরনের যে অসুবিধাগুলো আছে সেটা। কন্ডিউসিভ ক্লাসরুম মানে ক্লাসরুমটা অনেক ভালো থাকবে, পজিটিভ থাকবে, বেস্ট ক্লাস থাকবে, অনেক ভালো এনভায়রনমেন্টটা থাকবে কন্ডিউসিভ। তো তাহলে কন্ডিউসিভ ক্লাসরুমের মধ্যে রিজিড কারিকুলাম থাকবে না, ফ্লেক্সিবল কারিকুলাম থাকবে। ইউজ ডাইভার্স পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস। অবশ্য আপনার যে পেডাগজি পড়ানোর যে তালিকা আপনি বিভিন্ন ধরনের ইউজ করতে পারবেন, মানে একটি মেথডের উপর নির্ভর থাকবেন না। একটা মেথড কাজ করছে না, আপনি আরেকটা মেথড ইউজ করতে পারবেন, মানে বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে পারবেন, অবশ্যই এটা সঠিক আছে। ইনশিওরিং স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ডাইজড নয়, ফ্লেক্সিবল হওয়া দরকার, এটা হবে না। হ্যাভিং জিরো টলারেন্স ফর এরর্স অ্যান্ড মিস্টেক। জিরো টলারেন্স নয়, কিছু একটা টলারেন্স রাখবেন, এটা হবে না। অপশন বিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20। গিফটেড লার্নার্স ক্যান বি আইডেন্টিফাইড বাই। আমরা কীভাবে গিফটেড স্টুডেন্ট বুঝতে পারবো? দেয়ার উইলিংনেস টু টেক আপ চ্যালেঞ্জিং টাস্ক। অবশ্য তাদেরকে তাদের ইচ্ছা থাকে যে চ্যালেঞ্জিং টাস্ক পাওয়া দরকার। যদি চ্যালেঞ্জিং টাস্ক না থাকে তাহলে গিফটেড স্টুডেন্টরা বোর হয়ে যায়, অবশ্য ওয়ান সঠিক আছে। দেয়ার ইনএবিলিটি টু ওয়ার্ক উইথাউট এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশন মানে তাকে যদি একটা চলকেট দেন না তাহলে সে কাজটা করতে তার ভালো লাগবে না, ইনএবিলিটি থাকবে, এটা হবে না। অরিজিনালিটি অফ থট। তার যে থট থাকবে, চিন্তাভাবনা থাকবে, তার মধ্যে কিছু অরিজিনাল থাকবে, মানে কিছু নতুন থাকবে, অবশ্য হবে। কোনো কপিড হবে না তার থটসের মধ্যে। অ্যাবিলিটি টু থিঙ্ক মাল্টিপল সলিউশন। যদি একটা সমস্যা থাকে তাহলে তার মধ্যে মাল্টিপল সলিউশন থাকবে, অবশ্যই এটা হবে। অপশন 2 আর 3 হবে না, এলিমিনেট করেন দেখেন। এর মধ্যে 2 আছে, হবে না। ডির মধ্যে 2 আছে, হবে না। 3টা তো লাগবে আর 1টাও লাগবে। ওয়ানের মধ্যে দেয়ার উইলিংনেস টু টেক আপ চ্যালেঞ্জিং টাস্ক, মানে তাদের চ্যালেঞ্জিং টাস্কের জন্য তারা ইচ্ছাকৃত থাকে, অপশন সিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21। উইচ অফ দি ফলোয়িং প্র্যাকটিসেস বাই টিচার ডেট্রিমেন্টাল ফর কনস্ট্রাকটিভ টিচিং লার্নিং প্রসেস। ডেট্রিমেন্টাল মানে এখানে নেগেটিভ পয়েন্টটা আমাদের খুঁজে বার করতে হবে। কনস্ট্রাকটিভ টিচিং লার্নিং প্রসেস, কনস্ট্রাকটিভ ক্লাসরুমের মধ্যে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, তারপরে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে ক্লাসের মধ্যে, অ্যাক্টিভিটিস থাকবে। ক্লাসরুমের মধ্যে টিচার স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবে, ক্লাসরুমটা ভালো থাকবে। পেঁয়াজের মতে যে ক্লাসটা কিংবা ব্যাগেস্কির মতে যেভাবে এই ক্লাসটা ওইভাবে থাকবে। কনসিডারিং স্টুডেন্ট পিস অফ লার্নিং হোয়াইল অ্যাসাইনিং দেম ওয়ার্ক। অবশ্যই কনসিডার করা যাবে। পেস মানে একটা বাচ্চা কেউ আস্তে শিখতে পারে, কেউ জলদি শিখতে পারে, এটার মধ্যে আপনি কনসিডার করবেন, অবশ্যই এটা হবে। গিভিং
ব্ল্যাক স্টার টু মোটিভেট নন পারফর্মিং স্টুডেন্টস, যারা ভালো পারফর্ম করতে পারছে না তাদেরকে আপনি ব্ল্যাক স্টার দিয়ে দেবেন, এটাই তো হবে না, নেগেটিভ এটাই। অ্যাসাইনিং লার্নিং ইউজিং মাল্টিপল মোডস, একটি মোডস নয় আপনি মাল্টিপল মোডসে পড়াতে পারেন, ডিজিটাল বোর্ড লাগাতে পারেন, এই ধরনের বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন। বিং সেন্সিটিভ অ্যান্ড কনসিডার টু সোশ্যাল কনটেক্সট অফ লার্নার, বাচ্চার যে সামাজিক পরিপ্রেক্ষ থাকবে সেটার মধ্যে আপনি সেন্সিটিভ থাকবেন, তার সোশ্যালটাকে, তার যে কালচার সোশ্যাল এগুলিকে আপনি ইম্পর্টেন্ট দিবেন, সেন্সিটিভ থাকবেন এর মধ্যেই, অবশ্যই এটা হবে, অপশন বিটা হবে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 22, শুড ইনটুইটিভ থিঙ্কিং বি এনকারেজ ইন দি ক্লাসরুম? ইনটুইটিভ থিঙ্কিং মানে একটা আপনি কোনো কিছু পড়াচ্ছেন, বাচ্চা হঠাৎ করে সেটা আনসারটা বলে দিল, এই যে জিনিসটা করলো, এটা এনকারেজ করা দরকার কিংবা করা দরকার নয়। আপনি একটা বাচ্চাকে কোনো একটা জিনিস বললেন, তখন সে ন্যাচারালভাবে সে বলল সেই জিনিসটা, ন্যাচারালভাবে সেই কোয়েশনের আনসারটা বলে দিল, এটার বাড়াবা আপনি এনকারেজ করবেন কিংবা করবেন না? অবশ্য করবেন। ইয়েস, চিলড্রেন ইনটিউশন অ্যান্ড গেসেস হেল্প দেম টু ডেভেলপ দেয়ার কগনিটিভ রিজনিং, তাদের যে কগনিটিভ বলতে থিঙ্কিং, রিজনিং, পারসেপশন, অ্যাটেনশন, যত সব মেন্টাল রিলেটেড থাকবে সবগুলি কগনিটিভ থাকবে। তো তাহলে এইটা মানে এনকারেজ করা ভালো। ইয়েস, ইনটিউশন অ্যান্ড গেস তাদের কী করবে, তাদের কগনিটিভ রিজনিংয়ের মধ্যে ডেভেলপ আনবে, অবশ্য অপশন এ হচ্ছে সঠিক। নো ইনটিউশন আর মেজর কানেন, এটা নয়। বাট টিচার শুড ইমিডিয়েটলি, মানে বাচ্চা ন্যাচারালভাবে কোনো একটা জিনিস বললো আর টিচার সাথে সাথেই কারেক্ট করে দেবেন, এটা নয়। নো ইনটিউটিভ থিঙ্কিং ইজ সাবজেক্টিভ, নন, এটা নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23, using a set of visual followed by discussions based on learners prior experience help learner to build conceptual understanding, একটা বাচ্চা যখন একটা জিনিসের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সময় তার যে প্রিয়র এক্সপিরিয়েন্স মানে তার যে পূর্ব জ্ঞান যেটা আসলো সেটা হেল্প করবে তাকে, অবশ্যই এটা সঠিক। লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার own knowledge by connecting new ideas to existing ideas on the basis of materials activities presented to them, আপনি অ্যাক্টিভিটিস কিংবা ম্যাটেরিয়ালগুলো দিচ্ছেন, প্রেজেন্ট করছেন, তার যে স্কিমা, বর্তমান যে তার স্কিমা আছে, আইডিয়া যেগুলো আছে সেটা পূর্বের সাথে রিলেট করে সে নতুন নলেজটা কানেক্ট করে, অবশ্যই এটা সঠিক। ম্যাটেরিয়াল কিংবা অ্যাক্টিভিটিস বলতে যে ইউজিং এ সেট অফ ভিজুয়াল, আপনি যে কোনো একটা পিকচার দিয়ে দিলেন বাচ্চাদেরকে, তখন তাদের মধ্যে এক্সিস্টিং আইডিয়া, পিকচার দেখার পর তার আইডিয়া কী আছে সেগুলো বের হয়ে আসবে, অবশ্য এ আর বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু, আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অপশন এ হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, চিলড্রেন লার্ন ইন এ ড্যাশ ওয়ে নট ইন এ ওয়ে, বাচ্চারা কিভাবে শেখে আর কোনভাবে নয় এটার কথা বলছে। বাচ্চারা স্পাইরালভাবে শেখে, এইভাবে শেখে মানে কখনো শিখে কিংবা ডেভেলপমেন্ট হোক, মানে কখনো থামে কখনো বাড়ে, এইভাবে বাচ্চারাও শিখে কখনো একটু থামে এইভাবে। আর লিনিয়ার বলতে মানে এক সোজা যে গতি আছে শুধু এক ধরনের চলছে, এক ধরনের, যে কোনো জিনিস স্পাইরাল থাকে, লিনিয়ার থাকে না, অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25, টু প্রোভাইড এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর লার্নিং এ টিচার শুড, টিচারের কী করা উচিত কন্ডিউসিভ এনভায়রনমেন্টের দেওয়ার জন্য? কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মানে যে ক্লাসরুমের মধ্যে একটা ভালো এনভায়রনমেন্ট থাকবে, ক্লাসের মধ্যে ক্লাসটা চাইল্ড সেন্টার থাকবে। ফোকাস অনলি অন ইমোশন অফ স্টুডেন্টস আর ইগনোর কগনিটিভ অ্যাসপেক্ট, বাচ্চার যে কগনিটিভ অ্যাসপেক্ট তার যে মানসিক যে দিকগুলো থাকবে সেগুলোকে আপনি ইগনোর করে দেবেন আর শুধু ইমোশনের দিকে খেয়াল রাখবেন না, এটা হবে না। ফোকাস অনলি অন কগনিটিভ অ্যাসপেক্ট অ্যান্ড ইগনোর ইমোশন অ্যাসপেক্ট, ইমোশনটাকে আপনি ইগনোর করে দিলেন আর শুধু তার কগনিটিভ অ্যাসপেক্টকে খেয়াল রাখবেন, এটা হবে না। কনসিডার দ্যাট ইমোশন অ্যান্ড কগনিটিভ অ্যাসপেক্ট ইনফ্লুয়েন্স ইচ আদার, এই যে আমাদের একটা কনসেপ্ট আছে কগনিশন অ্যান্ড ইমোশন,
কগনিশন ইমোশনকে প্রভাবিত করে আর ইমোশন কগনিশনকে প্রভাবিত করে। এটা হচ্ছে ইন্টার রিলেটেড, একটি আরেকটির সাথে রিলেটেড, এটা আলাদা নয়, ইন্ডিপেন্ডেন্ট নয়। একমাত্র জেজং নামে একজন ব্যক্তি, উনি বলেন যে কগনিশন আর ইমোশনটা ইন্ডিপেন্ডেন্ট, আর বাকি সব সময় একটি আরেকটির সাথে রিলেটেড থাকবে। অবশ্য কন্ডিসিভ এনভায়রনমেন্ট হতে হলে টিচারের এটা খেয়াল রাখা উচিত, যদি বাচ্চার ইমোশনটা ঠিক থাকে না তাহলে তার কগনিশনের মধ্যে প্রভাব পড়বে। যদি আজকে আমার ফিলিংসটা ভালো থাকে না, আজকে আমার পড়তে ভালো লাগবে না। অবশ্য যদি আজকে আমার জ্বর হয়ে যায় তাহলে আমার পড়তে ভালো লাগবে না, ভালো লাগবে না। ইমোশনটা কগনিশনকে ইনফ্লুয়েন্স করে আর কগনিশন ইমোশনকে ইনফ্লুয়েন্স করে। অপশন সিটা হচ্ছে সঠিক। কনসিডার দ্যাট দেয়ার ইজ নো রিলেশনশিপ, আপনি ইমোশন আর কগনিশনের মধ্যে কোনো ধরনের রিলেশন নেই এইভাবে বুঝবেন। যদি আজকে ব্রেকআপ হয়ে যায় তাহলে আজকেও আপনি পড়তে পারবেন। এটা একমাত্র জেজং বলেন যে এটার মধ্যে কোনো ধরনের রিলেশন নেই। নেক্সট question number 26. To encourage meaningful learning, students should be motivated to set dash goals rather than dash goals. মোটিভেশন যে কোনো একটা লার্নিং কিংবা আমি যে সিটেট পাস করব, যে কোনো একটা গোল যখন সেট করব, এই গোল সেট করার তিনটা গোল আছে। একটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশন গোল, আরেকটা হচ্ছে পারফরমেন্স অ্যাভয়েডেন্স গোল, আরেকটা হচ্ছে ফেইলিয়ার অ্যাভয়েডেন্স গোল। এই মাস্টারি ওরিয়েন্টেশন যেটা আছে এটাকে আবার লার্নিং গোলও কখনো বলা হয়। লার্নিং গোল মানে আপনি যে সাবজেক্টটা পড়ছেন, আপনি ইচ্ছায় পড়ছেন যাতে সাবজেক্টটা শিখেন, ভালোভাবে বুঝেন, এই জন্য আপনি সাবজেক্টটা পড়ছেন। তাহলে একটা আপনি যে বাচ্চার মধ্যে একটা গোল তৈরি করবেন, তার মধ্যে মোটিভেশন কী ধরনের দেওয়া দরকার? মাস্টারি ওরিয়েন্টেশন। মাস্টারি ওরিয়েন্টেশন আরেকটি নাম হচ্ছে লার্নিং, অপশন এ যেটা। রাদার দেন পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল হচ্ছে সেটা যে আমি জাস্ট পরীক্ষা থেকে যে কোনোভাবে আমি পাস করে নেই, এটা হচ্ছে পারফরমেন্স গোল। যে কোনোভাবে পাস করে নেই, কিংবা এটা হতে পারে যে কোনোভাবে হোক আমার ফার্স্ট ডিভিশনটা লাগবে, সেটা হচ্ছে পারফরমেন্স গোল। আর ফেলের অ্যাভয়েডেন্স মানে আমি জাস্ট ফেল করি না, ফেল থেকে বাঁচার জন্য আমি পড়ি, এটা হচ্ছে ফেলিয়ার অ্যাভয়েডেন্স গোল। পারফরমেন্স আমি যে কোনো কিছু হোক আমার ফার্স্ট ডিভিশনটা লাগবে, যে কোনো কিছু হোক আমার সেকেন্ড ডিভিশন লাগবে, এই ধরনের গোল হবে পারফরমেন্স গোল। আর এই ধরনের গোল কখনো বাচ্চাদেরকে মোটিভেশন দেবে না। বাচ্চার সবসময় মাস্টারি ওরিয়েন্টেশন কিংবা লার্নিং গোল তাকে দেওয়া উচিত। অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27. হোয়াট ডু এরর্স ইন স্টুডেন্টস ওয়ার্ক ইন্ডিকেট? একটা বাচ্চার এররটা কি ইন্ডিকেট করে? স্টুডেন্টস ইনফিরিয়র কগনিটিভ ক্যাপাবিলিটিস অ্যাজ কম্পেয়ার্ড উইথ ইচ আদার, কখনো তার যে কগনিটিভ ক্যাপাসিটিস দেখাবে না তার ভুলগুলো। একটা বাচ্চার ভুল আমাদের টিচারকে তার কীভাবে সে চিন্তা করছে সেটা আমরা জানতে পারি, তার ভুল থেকে সে আরও ভালো শিখতে পারবে, এটা হবে না। স্টুডেন্টস ডিমোটিভেশন সায়েন্স লার্নিং টোটালি কোচে ওপেন এক্সটার্নাল রিওয়ার্ডস, কখনো বাচ্চা এখানে ডিমোটিভেশন এটা নয়, আর এক্সটার্নাল রিওয়ার্ডস এটা নয়। এক্সটার্নাল রিওয়ার্ডস মানে তাকে চকলেট দেবেন এগুলি। স্টুডেন্টস ইনএবিলিটি অফ মিনিং মেকিং উইথাউট ডাইরেক্ট ইনস্ট্রাকশন ফ্রম অ্যাডাল্টসের ইনস্ট্রাকশন ছাড়া সে মিনিং মেকিং লার্নিং করতে পারবে না, এটা হবে না। স্টুডেন্টস থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, এটা থেকে আমরা এটা বুঝতে পারি তার যে থিঙ্কিং যেটা আছে আমাদের বড় যে চিন্তা থাকবে সেই চিন্তার থেকে আলাদা থাকবে। এটা আপনি পেঁয়াজের সাথে রিলেট করতে পারেন। পেঁয়াজে বলেন যে একটা বাচ্চা চিন্তা করে কোয়ান্টিটি যেটা সেটা সেম থাকে, কোয়ান্টিটিটা সেম থাকে। একটা বাচ্চাও চিন্তা করে আর অ্যাডাল্টরাও চিন্তা করে। একটা বাচ্চাও চিন্তা করছে তার খেলনাটা কিভাবে ভাঙলো, আর একটা অ্যাডাল্ট চিন্তা করছে আজকে কিভাবে ঘরের মধ্যে খরচটা আনবো, মানে দিয়েও চিন্তা করছে, কিন্তু কোয়ালিটিটা ডিফারেন্ট। বাচ্চা চিন্তা করছে খেলনার বিষয়ে আর আপনি খরচটা কিভাবে আনবেন এটা। সো স্টুডেন্ট থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, অপশন ডিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, এখানে ম্যাচ করবেন যে কোনটির সাথে সঠিক আছে। অ্যালগোরিদম, প্রথম অপশন হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে যে কোনো একটা জিনিসের স্টেপ আছে, ওই স্টেপটা ফলো করলেন। যেমন আমি এখন আমার স্ক্রিনটাকে কিভাবে রোটেট করবো, প্রথমে আমার সেটিংয়ে যেতে লাগবে, তারপরে সেটিংয়ে গিয়ে রোটেটের অপশন বার করতে রাখবে, এক একটা স্টেপ আছে, এটা হচ্ছে অ্যালগোরিদম। এ হচ্ছে
অপশন ডি এর সাথে। তারপরে হিউরিস্টিক আচ্ছা হিউরিস্টিকটা ছেড়ে দেন, ডি নম্বরটা দেখেন মিনস ইন অ্যানালাইসিস। এটা আপনি এর আগে যে কোয়েশন করাচ্ছিলাম সেটার মধ্যে ছিল। মিনস ইন অ্যানালাইসিস কী ছিল, যে কোনো একটা প্রবলেম থাকবে কিংবা যে কোনো একটা গোল থাকবে, সেই গোলটাকে আপনি ডিভাইড করে বার করবেন। যেমন আপনার গোল আছে আপনি আজকে 5 ঘন্টা পড়বেন, এই 5 ঘন্টাকে আপনি ডিভাইড করলেন যে সকালে 3 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা আর রাত্রে আরও 2 ঘন্টা, এইভাবে আপনি যে সাব গোলে ডিভাইড করলেন, এটা হচ্ছে মিনস ইন অ্যানালাইসিস। অপশন এ হচ্ছে কিসের সাথে, 3 এর সাথে। অপশন এটা হচ্ছে 2 এর সাথে, স্টেপ বাই স্টেপ। অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রিসক্রাইব সলিউশন অফ এ প্রবলেম। এখন আমরা নিচের মধ্যে দেখব যে এটা 2 এর মধ্যে কোথায় আছে। একটাই অপশন এ 2 এর মধ্যে আছে, অপশন ডির মধ্যে। এই যে এটা আপনার একবার পড়ে নেবেন, বাকিগুলো বুঝতে পারবেন। অ্যানালজি হচ্ছে কিপিং ইন মাইন্ড সলিউশন প্রবলেম সিমিলার টু দি প্রবলেম অ্যাট দি এন্ড, মানে যে কোনো একটা প্রবলেম এর আগে ছিল সেটার সাথে প্রবলেম রিলেট করছেন সেটা। হিউরিস্টিককে বলা হচ্ছে এ জেনারেল স্ট্র্যাটেজি, একটা জেনারেল স্ট্র্যাটেজি হিউরিস্টিকের মধ্যে খুঁজবিন করা হয়। হিউরিস্টিকটা পজিটিভ থাকে, অ্যানালজি কোনো সময় নেগেটিভ থাকে। অ্যানালজি যে কোনো একটা প্রবলেম সলভ করার সময় অ্যানালজিটা নেগেটিভ থাকে, হিউরিস্টিকটা পজিটিভ থাকে, মিনস ইন অ্যানালাইসিস পজিটিভ থাকে, অ্যালগোরিদমটাও নেগেটিভ থাকে, এটা আপনি জানবেন। Next question number 29. Learning is significantly affected by personal as well as environmental factors. Which of the following statement is correct? লার্নিং এর মধ্যে কিসের প্রভাব পড়ে, পার্সোনাল ফ্যাক্টর আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের। এটা আপনি জানেন কিংবা জানেন না, মেবি নাও জানতে পারেন। পার্সোনাল ফ্যাক্টর বলতে যে একটা বাচ্চার অ্যাটিটিউড কিংবা অ্যাপটিটিউড, তারপরে তার ইন্টারেস্ট, এগুলি পার্সোনাল ফ্যাক্টর থাকবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেটা হবে লার্নিংয়ের মধ্যে যে স্কুলের কারিকুলাম হতে পারে, স্কুল হতে পারে, স্কুলের টিচার হতে পারে, সে পড়ার যে রিসোর্স যেগুলি আছে এগুলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে। তাহলে এখানে কোনটি কারেক্ট? অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাটিটিউড বোথ আর পার্সোনাল ফ্যাক্টরস, মানে পার্সোনাল ফ্যাক্টর হচ্ছে বাচ্চার অ্যাপটিটিউড আর অ্যাটিটিউড, এটা পার্সোনাল ফ্যাক্টর, এটা সঠিক আছে। রিলিজন অ্যান্ড অ্যাটেনশন বোথ আর পার্সোনাল ফ্যাক্টর, রিলিজন অ্যান্ড অ্যাটেনশন এটা পার্সোনাল নয়, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা হবে না। ইন্টারেস্ট অ্যান্ড কমিউনিটি বোথ আর এনভায়রনমেন্ট, ইন্টারেস্টটা বাচ্চার নিজের থাকবে, এটা পার্সোনাল ফ্যাক্টর থাকবে, এটা হবে না। এজ অ্যান্ড স্কুল বোথ আর এনভায়রনমেন্ট, এজটা হচ্ছে পার্সোনাল আর স্কুলটা হচ্ছে এনভায়রনমেন্টাল, এখানে বলে দিয়েছে শুধু এনভায়রনমেন্টাল, এটা হবে না। অপশন এটা হচ্ছে সঠিক, অ্যাপটিটিউড আর অ্যাটিটিউড হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30. In a socio-constructivist frame, learning and knowledge is, socio-constructivist মানে সোশিও-কনস্ট্রাকটিভিস্ট হচ্ছেন বাইগস্কি কি বলেন যে বাচ্চারা শিখবে, যে কোনো জিনিস শিখবে কিভাবে, গ্রুপের মধ্যে তিনি সমাজকে ইম্পর্টেন্ট দিয়েছেন আর গ্রুপকে ইম্পর্টেন্ট দিয়েছেন। রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেটিভ লার্নিং, পিয়ার টিউটরিং, এগুলিকে বাইগস্কি ইম্পর্টেন্ট দিয়েছেন। ট্রান্সমিটেড বাই দি টিচার অর টু দি লার্নার্স, মানে টিচার জ্ঞানগুলো ভরে দিবে বাচ্চার মাথায়, এটা হবে না। ডিসকভার্ড ইন্ডিপেন্ডেন্টলি বাই দি লার্নার্স, ইন্ডিপেন্ডেন্টলি নয়, বাচ্চা কী করবে, বড়র হেল্প নেবে, এটা হবে না। কনস্ট্রাক্টেড বাই দি লার্নার্স উইথ সাপোর্ট ফ্রম দি টিচার্স, টিচারের সাপোর্টে বাচ্চারা কনস্ট্রাক্ট জ্ঞানটা নির্মাণ করতে পারবে, টিচারের সাপোর্ট পেলে অবশ্য সঠিক আছে এটা। ডাইরেক্টেড অ্যান্ড ডিরেক্টেড অনলি, শুধু টেক্সট বুক নয়, এটা হবে না। অপশন সিটা হচ্ছে কনস্ট্রাক্টেড, বাচ্চা পিয়ার থেকে শিখবে, তারপরে টিচারের সাপোর্ট থাকবে, তখন গিয়ে সোশিও কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক বলা যাবে। অপশন সিটা হচ্ছে সঠিক। সো এখানে আমরা পেপার 2 ক্লাসটা কমপ্লিট করলাম। যদি বাকি ক্লাসগুলো দেখতে চান তাহলে দেখবেন, আর ক্লাসটা কীভাবে হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।